30 জন মহিলাকে ধর্ষণ, 15 জন মহিলাকে খুন। ধরা পড়ার পরেও পুলিশ কাস্টাডি থেকে পালিয়ে 2 মাসের মধ্যে 6 জন মহিলাকে ধর্ষণ এবং খুন করেন। 3 মেয়ে সন্তানের বাবা হয়েও এই মানুষরূপী রাক্ষসটি কি করে এতগুলো ধর্ষণ এবং খুন করতে পারল? এমনকি একজন মেয়ে পুলিশকেও তিনি একাধিকবার ধর্ষণ করে খুন করেছিলেন। কি করে সম্ভব হলো যে একা এক ব্যক্তির পক্ষে এতগুলো ধর্ষণ এবং খুন করা? গোটা দেশ তথা পৃথিবী যখন আরজি করের ঘটনার প্রতিবাদ জানাচ্ছে, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে এমন একজন ব্যক্তির কথা শোনাবো যার কাছে ধর্ষণ এবং খুন ছিল নেশার মতো। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, সাথে এটাও অনুরোধ রইল যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভারতের বুকে প্রতিদিন গড়ে 90টা ধর্ষণের কেস রেজিস্টার্ড হয়, অর্থাৎ বছরে গড়ে 32,850 জন মহিলার সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হয় এই দেশের মাটিতেই। এম জয়শঙ্কর ওরফে একে সাইকো শঙ্কর বললেই বেশি মানাবে। তামিলনাড়ুর এক গ্রামে কৃষক পরিবারে তার জন্ম। সে তার বাবার সঙ্গে কৃষিকাজ ছেড়ে ঠিক করে সে ট্রাক ড্রাইভার হবে। এরপর 20 বছর বয়সে তার পরমেশ্বরীর সঙ্গে বিয়ে ঠিক হয়। বিয়ের কয়েক বছরের মধ্যেই সে আবার 3টি কন্যা সন্তানেরও জন্ম দেয়। সে যখন ট্রাক চালাতো তখন সে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা যৌনকর্মীদের টাকার বিনিময়ে সে ট্রাকে তুলত ও তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের পরে কখনো গলায় তার পেঁচিয়ে, আবার কখনো তার কাছে থাকা কুঠার দিয়ে গলায় কোপ বসাতো। আসলে মেয়েদের কষ্ট দিয়ে মারতে তার এক আলাদাই অনুভূতি হতো। সাইকোলজির ভাষায় একে বলা হয় স্যাডিস্টিক প্লেজার। যৌনকর্মীদের খুন নিয়ে কখনোই পুলিশ বা সমাজ খুব একটা মাথা ঘামাতো না, তাই একটার পর একটা খুন করেও বুক ফুলিয়ে ট্রাক নিয়ে দাপিয়ে বেড়াতো এই এম জয়শঙ্কর। তার সাহস এইভাবেই যখন বাড়তে থাকে তখন যৌনকর্মীদের ছেড়ে সাধারণ বাড়ির মহিলাদের টার্গেট করা শুরু করে। 3রা জুলাই 2009 সালে 45 বছর বয়সী পি শ্যামলাকে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করে। এটাই ছিল পুলিশের খাতায় রেজিস্টার্ড হওয়া তার প্রথম ধর্ষণ ও খুনের কেস। এইসব করেও তার ঠিক মন ভরছিল না। এরপর সে 2009 সালের 13ই আগস্ট ডিউটিতে থাকা লেডি পুলিশ জয়ামণিকে অপহরণ করে। ঠিক 1 মাস পরে 19শে সেপ্টেম্বর জয়ামণির ছিন্ন ভিন্ন মৃতদেহ রাস্তার ধার থেকে উদ্ধার করা হয়। এই মৃতদেহ দেখে পুরো পুলিশ ডিপার্টমেন্ট কেঁপে উঠেছিল। পোস্টমর্টম রিপোর্টের পর জানা যায় তাকে বহুবার ধর্ষণ করে কষ্ট দিয়ে তিলে তিলে হত্যা করা হয়েছিল। গোটা তামিলনাড়ু পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে হাই অ্যালার্ট জারি করা হলো এই অজানা রেপিস্টকে ধরার জন্য। কথায় বলে সব অপরাধী অপরাধ করার পর কিছু না কিছু ভুল করেই থাকে। এই পুলিশকে হত্যার পর আবারও নির্জন হাইওয়েতে এক মহিলাকে একা পেয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে এম জয়শঙ্কর। সেই মহিলাকে অত্যাচার করতে করতে হঠাৎ সে মুখ ফসকে বলে ফেলে, কিছুদিন আগে ওই পুলিশকে যেভাবে মেরেছি তোকেও ঠিক সেইভাবেই মারবো। কিন্তু এবার জয়শঙ্করের সেই ইচ্ছা আর পূরণ হলো না। তার অন্যমনস্কতার সুযোগ নিয়ে সেই মহিলা তার শরীরের সমস্ত শক্তি দিয়ে জয়শঙ্করকে আঘাত করে সেখান থেকে পালিয়ে নিকটবর্তী একটি থানায় গিয়ে আশ্রয় নেয় এবং তার সঙ্গে ঘটা সমস্ত ঘটনা সে বলে এবং সাথে এটাও বলে যে ওই লেডি পুলিশ জয়ামণির খুনিকে সে দেখেছে। মহিলার বলা বর্ণনা অনুযায়ী শুরু হয় পুলিশের তল্লাশি। 2009 সালের 12ই অক্টোবর শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ল শঙ্কর। 13টা ধর্ষণ ও খুন এবং 7টা ধর্ষণের কেসে অভিযুক্ত করা হলো জয়শঙ্করকে। যদিও সে তার এই খুন এবং ধর্ষণগুলো নিজে মুখে স্বীকার করে নেয় এবং সঙ্গে এটাও জানায় যে সে কতগুলো খুন এবং ধর্ষণ করেছে তা নাকি সে গুনে রাখেনি। এরপর আদালতে তার কেস ওঠে। তারপর যা হয় তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ, এইভাবে কেটে যায় প্রায় 2 বছর। তারপর আসে সেই দিন 2011 সালের 18ই মার্চ। আদালত থেকে জেলে যাওয়ার পথে 2 পুলিশ অফিসারের চোখে ধুলো দিয়ে সে পালিয়ে যায় সেখান থেকে। তারপর সে ঘাঁটি গাড়ে কর্ণাটকে এবং 1 মাস কাটতে না কাটতেই সেখানেও ঘটতে থাকে একটার পর একটা রেপ এবং মার্ডার। খুনের স্টাইল দেখে পুলিশ বুঝতে পারে এটা জয়শঙ্করেরই কাজ। এরপর 4 মে 2011 সালে কর্ণাটকের ঝালকি পুলিশের হাতে সে আবারও গ্রেপ্তার হয়। 2 মাসের মধ্যেই সে 6 জন মহিলাকে ধর্ষণ এবং খুন করে এবং সঙ্গে একজন পুরুষ এবং একজন বাচ্চাকেও খুন করে ফেলেছিল। এরপর তার মানসিক চিকিৎসা শুরু হয় এবং সেখান থেকেই জানা যায় যে তার নিজের উপর কোনো কন্ট্রোলই ছিল না। সে কখন কি করবে সেটা জয়শঙ্কর নিজেও জানতো না। তার মানসিক চিকিৎসা চলার সময় আবারও আদালতে তার কেসটা রিওপেন হয়।
কিন্তু আশ্চর্যজনকভাবে এতগুলো ধর্ষণ এবং খুন করার পরেও আদালত তাকে ফাঁসির সাজা না শুনিয়ে শুধুমাত্র যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়ে জেলে পাঠিয়ে দেয়। বাংলায় একটা কথা আছে, ওপর থেকে সৃষ্টিকর্তা সবকিছুই দেখতে পান। তার এই অপরাধের উপযুক্ত সাজা আদালত তাকে না দিতে পারলেও উপরওয়ালা তাকে তার কৃতকর্মের জন্য উপযুক্ত সাজাই দিয়েছিলেন। 1 সেপ্টেম্বর 2013 পাওয়ার কাটের সুযোগ নিয়ে জেল থেকে পালানোর চেষ্টা করলো এই জয়শঙ্কর। 30 ফুট উঁচু জেলের প্রাচীর থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ার সময় বেকায়দায় পড়ে গিয়ে শরীরের বিভিন্ন অংশে চোট পায় জয়শঙ্কর। এই ঘটনার জন্য জেলের 3 জন ওয়ার্ডেন, 2 জন জেলার এবং 6 জন সিকিউরিটি গার্ডকে সাসপেন্ড করা হয়। গোটা তামিলনাড়ুর পুলিশ ডিপার্টমেন্ট দিনরাত এক করে 5 দিনের মাথায় জয়শঙ্করকে খুঁজে আবার বের করে ফেলে। এরপর শুরু হয় উপরওয়ালার রচিত আসল শাস্তি, যার ভয়াবহতা শুনলে যে কারোর বুক কেঁপে উঠবে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় বেঙ্গালুরুর সেন্ট্রাল জেলে। সেখানে 24 ঘন্টা সিসিটিভির নজরদারিতে রাখা হয় ভারতবর্ষের সবচেয়ে ভয়ঙ্কর সাইকোরেপিস্টকে। পালাতে গিয়ে জেলের 30 ফুট উঁচু প্রাচীর থেকে সে যখন লাফ দিয়েছিল তখন সে পায়ে এবং স্পাইনাল কর্ডে আঘাত পায়। স্পাইনাল কর্ডে পাওয়া সেই আঘাত তার একটার পর একটা অঙ্গকে পঙ্গু করে দেয়। ধীরে ধীরে তার হাঁটা চলা, নিজে হাতে খাওয়া সব বন্ধ হয়ে তার স্থান হয় হুইল চেয়ারে। এইভাবে 2013 থেকে 2018 পর্যন্ত 5টা বছর জেলের বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু সৃষ্টিকর্তা তাকে এত সহজে নিস্তার দেয় না। ক্রমশ মানসিক অসুস্থতার রোগী হয়ে উঠতে থাকে এই শঙ্কর। তার মনে হতে থাকে এই যন্ত্রণার থেকে মৃত্যু অনেক বেশি শান্তির। কিন্তু সে চাইলে আত্মহত্যা করে সে মরতে পর্যন্ত পারে না। তার ট্রিটমেন্ট চলছিল ঠিকই, কিন্তু তাতে কোনো লাভ হয় না। সে তার স্ত্রী এবং মেয়েদের সঙ্গে দেখা করতে চাইলেও তারা কখনোই দেখা করতে আসতো না। এর ফলে একাকিত্ব, পঙ্গুত্ব, মানসিক এবং বিভিন্ন ব্যাধিতে জর্জরিত এবং অস্থির হয়ে ওঠে এই জয়শঙ্কর। এরপর আসে সেই দিন 2018 সালের 27 ফেব্রুয়ারি। গলার নলি কাটা রক্তাক্ত অবস্থায় তার মৃতদেহটি পাওয়া যায় তার প্রিজন সেলের মধ্যে। তদন্তের পর জানা যায় 2 দিন আগে নাপিত তার চুলদাড়ি কাটতে আসে এবং সেই সময় সে ওই নাপিতের কাছ থেকে একটা ব্লেড সরিয়ে রাখে। 27 ফেব্রুয়ারি রাতে পঙ্গুত্ব এবং অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে সে ব্লেড চালিয়ে দেয় নিজের গলায় এবং কেটে ফেলে গলার নলি। এতদিন ধরে মহিলাদের কষ্ট দিয়ে তিলে তিলে মেরে সে আনন্দ পেত। মৃত্যুকালে ঠিক একইভাবেই তিলে তিলে কষ্ট পেয়ে মরতে হয় এই এম জয়শঙ্করকে। তাই জয়শঙ্করের এই কেসে সৃষ্টিকর্তাকেই আসল বিচারক হিসেবে গণ্য করা হয়। এই মৃত্যুর সাজা নিয়ে আপনাদের কি মত কমেন্টে জানাতে ভুলবেন না। এই ঘটনাটি থেকে আমরা একটা জিনিসই বুঝতে পারি যে যে যেমন কর্ম করবে তার ঠিক সেই রকমই পরিণতি হবে। কেউ যদি ভেবে থাকে যে তার অপরাধ কেউ দেখতে পাচ্ছে না, তাহলে সেটা খুব বড় ভুল হবে, কারণ সৃষ্টিকর্তা ওপর থেকে সবকিছুই দেখতে পাচ্ছে। দেখা হবে পরবর্তী অন্য এক ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, সুস্থ এবং সর্বদা সতর্ক থাকবেন।